খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল, ক্রিকেট ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত, আজ এবং আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠের আয়োজনে। সঙ্গে আছে আমি আরিফুল ইসলাম সাহাব। এখন মাঠের আজকের আলোচনার বিষয়বস্তু ফেডারেশনের আমলনামা ও টেস্ট মিশন। তবে আলোচনায় যাবার আগে ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ খবরাখবরগুলো দেখে নেব। স্কোরবোর্ড বসাতে ৫ কোটি টাকা খরচ করলেও একদিনও ব্যবহার করতে পারেনি সাঁতার ফেডারেশন। এনএসসির দায় দিয়েছে আগের মেয়াদের কর্মকর্তাদের। এছাড়াও প্রায় ৪ কোটি টাকার বিদ্যুৎ বিল বকেয়া থাকায় সুইমিং পুলের গ্যাস সরবরাহ বিচ্ছিন্ন করে দিয়েছে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়। সব মিলিয়ে বিপাকে ফেডারেশন। আসন্ন বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজে আবারও রোমাঞ্চ ছড়ানোর অপেক্ষায় মিরপুরের রহস্যময় উইকেট। টেস্ট শুরুর আগে উইকেট সবুজ ঘাসের উপস্থিতিতে পেস বোলিং অস্বস্তির কারণ হয়ে উঠতে পারে ব্যাটারদের জন্য। তবে মিরপুরের উইকেট চিরাচরিত আচরণ করলে স্পিনাররাও করতে পারেন বাজিমাত। এবং বায়ার্ন মিউনিখকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্যারিস সেন্ট জার্মেইন। বায়ার্ন মিউনিখের বিপক্ষে দ্বিতীয় লেগে ১-১ গোলে ড্র করে ২ লেগ মিলিয়ে ৬-৫ ব্যবধানে জয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজির। ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ খবরগুলো দেখে নিচ্ছিলাম। এবারে আলোচনায় ফিরতে চাই। আজকে আলোচনার বিষয়বস্তু ফেডারেশনের আমলনামা ও টেস্ট মিশন। আর এসব বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক এম কায়সার। স্বাগত আপনাকে। ধন্যবাদ আপনাকে। আজকে বেশ কয়েকটি ইস্যুজ আমরা দেখলাম গত কয়েকদিন ধরে। আমাদের সহকর্মী প্রতিবেদক এবং এখন টিভির অনুসন্ধানে সাঁতার ফেডারেশন, বিসিবি এবং বাফুফের বেশ কিছু আর্থিক অসঙ্গতির বিষয়গুলো উঠে এসেছে এবং সেগুলো নিয়ে ধারাবাহিক প্রতিবেদনগুলো আমরা দেখছিলাম। এখন ব্যাপারটা যেটা হয়েছে যে এই যে আর্থিক অনিয়ম, সেটার দায়টা কি আসলে ফেডারেশনগুলোর, নাকি এনএসসি তাদেরকে ঠিকঠাক মতো পরিচালনা করতে পারছে না সেই প্রসঙ্গগুলো? ধন্যবাদ সাহেব। আমি দেখেছিলাম আপনাদের স্পোর্টসের অনুষ্ঠানগুলো, আমি নিজে ফলো করি এবং কয়েকটা অনুসন্ধানী রিপোর্ট যেটা হয়েছে সেটার মধ্যে খুবই লজিক্যাল রিপোর্ট। এবং আপনার প্রশ্নের উত্তরে যদি এক কথা বলতে হয় তাহলে আমি বলবো যে কমিউনিকেশনের অভাব। মানে ফেডারেশনগুলোর সঙ্গে আপনার এনএসসির যে এক ধরনের একটা যোগাযোগ প্রয়োজন বা একটা কমিউনিকেশন প্রয়োজন, একটা যে নজরদারি প্রয়োজন, আমি নজরদারি বলবো না, আমি বলবো যে ঠিক অ্যাকাউন্টেবিলিটির প্রয়োজন। সেই অ্যাকাউন্টেবিলিটিতে কিছুটা ঘাটতি থাকার কারণে আপনি এই দুই সংস্থার মধ্যে এক ধরনের একটা দূরত্ব তৈরি হয়েছে। এবং ক্রিকেট বোর্ডের প্রসঙ্গে যদি বলি আমি, সেই দূরত্বটা একটু বেশি তৈরি হয়েছিল। কী কারণে? কারণটা হলো যে আপনি লক্ষ্য করবেন যে ক্রিকেট বোর্ডে যিনি গত এই আপনার ৫ আগস্টের আগে যিনি প্রেসিডেন্ট ছিলেন, ক্রিকেট বোর্ডের সভাপতি ছিলেন, তিনি নাজমুল হাসান পাপন, এবং তিনি সেই সরকারের ক্রীড়ামন্ত্রী ছিলেন। এবং মজার বিষয়টা হলো যে ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়ামন্ত্রী কিন্তু আপনার ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের চিফ হিসাবে থাকেন, সবসময় এটা আমরা দেখে আসছি আর কি, চেয়ারম্যান হিসেবে থাকেন। আর ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট যখন আপনি সেই একই পদে থাকবেন, তখন সেই ক্রিকেট বোর্ডের যদি কোনো ধরনের আপনার সমস্যা থাকে বা কোনো ধরনের আপনি ঘাপলা থাকে, কোনো ধরনের অনিয়ম থাকে, সেই অনিয়ম কিন্তু আপনার এনএসসির লোকজন সেই বিষয়টা সরাসরি তখন বলার মতো সাহসটুকু দেখায় না। কারণটা হলো যে তাদের বসই তো এই ফেডারেশনের বা এই সংস্থার বা এই আপনার বোর্ডের চিফ হিসাবে বসে রয়েছেন। তো এই যে আপনার ঘাটতিটা বা এই যে ধরনের আপনার কমিউনিকেশনের অভাবটা, এই অভাবের কারণে অনেক ধরনের অনিয়মগুলো কিন্তু আপনার চাপা পড়ে যায়। যেমন একটা অনিয়ম আমি রিপোর্টের মধ্যে দেখছিলাম যে ক্রিকেট বোর্ডের কাছ থেকে মিরপুর স্টেডিয়াম কিন্তু আপনার মালিকানা এনএসসির, এবং এনএসসির সাথে তাদের যে এক ধরনের চুক্তি রয়েছে যে আপনার প্রচার সত্ত্ব থেকে এবং টিকিট বিক্রি থেকে, স্টেডিয়াম গেটের টিকিট বিক্রি থেকে যে আপনার কমিশনটা আসবে, সেই কমিশনের কিছু অংশ 15% বা 10% ক্রিকেট বোর্ড এনএসসির কাছে দিতে বাধ্য। কিন্তু সেটা গত কয়েক বছর ধরে এই জিনিসটা শুধুমাত্র খাতায় কলমে রয়েছে, হাতে কলমে রয়েছে, কথাবার্তায় রয়েছে, কিন্তু কখনোই সেটা বাস্তবে রূপ নেয়নি। দেখেই এই অল্প টাকা জমতে জমতে প্রায় কয়েক কোটি টাকার মতো চলে এসেছে। তো এটা কেন দেওয়া হয়নি? আমি মনে করি যে সেটা যে লজিকটা আমি দিলাম যে এই কারণেই করা হয়নি, যে এনএসসি সাহসী পেত না কোনো চিঠি দিয়ে বা কোনো ধরনের আপনার একটা নির্দেশনা দিয়ে ক্রিকেট বোর্ডের কাছ থেকে এই টাকাটা চাওয়ার জন্য। এর ফলশ্রুতিতে আসলে যে বিষয়টা হয়েছে, আমরা প্রত্যেকটা ফেডারেশনে ঠিক কি পরিমাণ আর্থিক অসঙ্গতি হয়েছে সেটা নিয়ে আমরা একটু দেখে নিতে চাই।
এবং সেই জায়গাতে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা যেটাকে বলা হয় যে ক্রিকেট, সেই ক্রিকেট বোর্ডও আছে, তারপরে আরেকটা জনপ্রিয় ফেডারেশন বাফুফে রয়েছে, সাঁতার ফেডারেশনেও আমরা দেখেছি একই রকম বিষয়গুলো। আমরা আর্থিক পরিমাণগুলো একটু জেনে নিতে চাই। দেশের ক্রীড়া ফেডারেশনগুলোতে আর্থিক অনিয়মের বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেখান থেকে সম্প্রচার সত্ত্ব থেকে পাওনা 35 কোটি টাকা এনএসসি সেটা পাবে। বিপিএল আন্তর্জাতিক ম্যাচ থেকে পাওনা 15 থেকে 20 কোটি টাকা। এছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কথা যদি বলি তাহলে গেল এক বছরে এনএসসি পাওনা প্রায় 1 কোটি এবং বিগত 35 বছরের কোনো হিসাবই নেই, যেটা আসলে আমার মনে হয় যে অনেক বেশি অ্যালার্মিং। এবং সুইমিং ফেডারেশনে 9 কোটি টাকার অনিয়ম, 4 কোটি টাকার দেনা এবং একই সঙ্গে 5 কোটি টাকা দিয়ে তারা একটা স্কোরবোর্ড বসিয়েছিল, যে স্কোরবোর্ড কখনো ব্যবহারই করা হয়নি। এই যে একের পর এক অসঙ্গতিগুলো, এই যে আর্থিক প্রণোদনাগুলো বা আর্থিক অ্যামাউন্ট তারা ব্যবহার করলেন, সেটা ব্যবহার যেই জিনিসটার কারণে করলেন সেটাকে আবার কাজ করতে পারছেন না। মূলত তো আসলে যদি সাঁতারের কথা বলি, যে স্কোরবোর্ডটা ব্যবহার করা হয়েছে যাতে ছাত্ররা সেখানে তাদের টাইমিংটা দেখতে পারেন। এখন টাইমিং না দেখলে তারপরে আপনি সাফ বা এসএ গেমস কিংবা অলিম্পিকের কথা আসলে কিভাবে চিন্তা করবেন? এই যে অভ্যন্তরীণ অনিয়মগুলো, এই অনিয়মগুলো আসলে কি কারণে হচ্ছে? আমি আপনাকে স্পেসিফিকলি এই কারণটা জিজ্ঞাসা করছি, এই কারণে যে কারণ আপনি এনএসসির যে উপদেষ্টা কমিটি আছে বর্তমান এনএসসির, সেখানে কিন্তু আপনিও আছেন। তো আপনারা আসলে এই জায়গা থেকে কিভাবে বের হবেন বা এইসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে কিনা? প্রথমে এখন টিভিকে একটু ধন্যবাদ জানাই, কারণটা হলো যে এই অনিয়মগুলো এরকমভাবে প্রকাশ্যে আনার জন্য, এবং এটাতে আমাদের এই বিষয়গুলোতে একটা সিদ্ধান্ত নেওয়াটা এখন একটু সহজ হবে। এই কারণে এই এখন টিভির যারা স্পোর্টস নিয়ে কাজ করেন এবং এই বিশেষ করে এই অনুসন্ধান রিপোর্টটা যারা করেছেন তাদেরকে একটু ধন্যবাদ জানাতে হয়। আমি দেখুন প্রথম থেকে আসি, সেটি হলো যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্প্রচার সত্ত্বেও পাওনা থেকে 15 কোটি টাকা এবং বিপিএল থেকে ম্যাচ পাওনা থেকে 15 থেকে 20 কোটি টাকা। আপনি যদি ক্রিকেট বোর্ডের টোটাল সম্পদের হিসাব করেন এবং ক্রিকেট বোর্ড যত ধনী সেই হিসাব করলে এটা কোনো টাকাই না, এটা কিন্তু টাকাই না। কারণটা হলো যে ক্রিকেট বোর্ডের 1300 কোটি টাকার আপনার ফিক্সড ব্যাংকে আছে 1300 কোটি টাকার মতো, এবং অন্যান্য জায়গা থেকে তো আরো অনেক টাকা রয়েছে। তো সেই হিসাবে আপনি 35 কোটি টাকা এবং এই যে 15-20 কোটি টাকা কোনো টাকাই না। বিষয়টা হলো যে চাওয়াটাই হয় না। এনএসসি আপনি যে একটা সাহস নিয়ে বা যে ধরনের আপনি এক ধরনের একটা ক্ষমতা আমি বলবো না, আমি বলবো যে একটা দায়িত্ব নিয়ে যে চাইবে অভিভাবক সংস্থা হিসেবে যে চাইবে, আমার মনে হয় যে সেই সাহসটুকু তারা সেরকম ভাবে দেখাতে পারেনি, বা সাহসটুকু দেখালেও সেটা হয়তো ক্রিকেট বোর্ড সেটা পাত্তা দেয়নি। তো পাত্তা না দিলে এনএসসির উচিত ছিল সেটা তখন প্রকাশ করাটা, কিন্তু এনএসসি তখনও সেটা প্রকাশ করেনি। সো এখন যেহেতু এটা পুরোপুরি এর ধরনের একটা আলোচনা এসেছে, আমি মনে করি যে এই অনিয়মগুলো দূর করা উচিত। কারণ এই ক্রিকেট বোর্ড, ফুটবল ফেডারেশন, সুইমিং ফেডারেশন একটা জিনিস আমাদেরকে শেখায় যে অনিয়ম রাখা যাবে না বা অব্যবস্থাপনা রাখা যাবে না। তো তারাই যখন এই অনিয়ম এবং অব্যবস্থাপনার মধ্যে জড়িয়ে পড়ে, তখন তো ধরেন আপনি পুরো জিনিসটা মানে উল্টো একটা শিক্ষা আমাদেরকে দেয়। তো আমি আশা করব যে অনিয়মগুলো রয়েছে এনএসসির সাথে বাকি ফেডারেশনগুলোতে, সেই অনিয়মগুলো খুব দ্রুত যেন একটা দূর হয়। আর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কথাও যদি বলি, গেল এক বছরে এনএসসির পাওনা 1 কোটি টাকা, বিগত 35 বছরের কোনো হিসাব নেই। বিগত 35 বছরের কোনো হিসাব নেই, এটাই কিন্তু জানিয়ে দিচ্ছে যে এখানে কোনো হিসাব নিকেশই করা হয়নি। হয়তো কাগজে কলমে সামনে একটা প্রোগ্রাম আসলো, সেই প্রোগ্রাম অনুযায়ী কাজ করলাম, তারপরে আর এটার আয় ব্যয়ের কোনো হিসাব রাইট। এবং আপনি লক্ষ্য করে থাকবেন যে এই যে আপনি তাবিদ আউয়ালের নেতৃত্বাধীন যে ক্রিকেট ফুটবল ফেডারেশন এসেছে, তার আগে যিনি ছিলেন প্রায় 12 বা 16 বছর ধরে ছিলেন কাজী সালাউদ্দিন, 3 মেয়াদ বা 4 মেয়াদে তিনি ছিলেন, সবকিছু মিলে সূক্ষ্মসম্মত 3 মেয়াদে ছিলেন। এই 3 মেয়াদে চলে যাওয়ার পর সময় তিনি 33 থেকে 34 কোটি টাকা বাকি রেখে গিয়েছেন। তো 12 বছর একটা প্রতিষ্ঠানে থাকার পর আমি যখন পুরো জিনিসটা 33-34 কোটি টাকা বাকি রেখে যাব, তখন পরবর্তীতে যে কমিটি আসবে সেই কমিটির ঘাড়ে কিন্তু অনেক বড় এক ধরনের বোঝা কিন্তু চেপে থাকবে। সো সবকিছু বিষয়টা হয়েছে যে আপনার এক ধরনের একটা যে অ্যাকাউন্টেবিলিটি থাকে প্রত্যেকটা ফেডারেশনের বা সংস্থার, ক্রীড়া সংস্থার যে একটা অ্যাকাউন্টেবিলিটি থাকে, সেই অ্যাকাউন্টেবিলিটিটা ছিল না বলেই কিন্তু এই সমস্যাগুলো তৈরি হয়েছে। আর বাংলাদেশ সুইমিং ফেডারেশনের যেটি 9 কোটি টাকার অনিয়ম এবং 4 কোটি টাকার দেনা, এবং সবচেয়ে বড় সমস্যাটা হয়েছে তাদের যে আপনার স্কোরবোর্ড ইলেকট্রনিক টাকা খরচ করে বানানো হলো, কিন্তু সেটা রাইট ইলেকট্রনিক স্কোরবোর্ড তৈরি করা হয়েছিল। আমি যখন থেকে সাংবাদিকতা শুরু করি, স্পোর্টস জার্নালিজম 98 বা 97 এর সময় থেকে, তখন থেকে কিন্তু এই সমস্যাটা আমরা জেনে আসছি যে ইলেকট্রনিক স্কোরবোর্ড একটা প্রয়োজন, এবং অনেক টাকা খরচ করে সেই স্কোরবোর্ড এক সময় পরে তৈরি করাও হয়েছে। কিন্তু পরে দেখা গেল যে সেই স্কোরবোর্ড আপনার পরিচালনার জন্য বা নিয়ন্ত্রণের জন্য সুন্দর করে সফিস্টিকেটেড কায়দায় এটা রক্ষণাবেক্ষণ করার জন্য যে ধরনের উদ্যোগটা প্রয়োজন ছিল, সেই উদ্যোগটা ছিল না বলেই কিন্তু এই স্কোরবোর্ডে তেমন কাজে লাগে। উদ্যোগটা তো শেষমেশ নেওয়া হলো, স্কোরবোর্ডের আমরা স্ট্রাকচারও আমরা দেখলাম, কিন্তু সেটাকে ব্যবহার করা গেল না। এই যে ছোট ছোট অনিয়ম, বা সাঁতার ফেডারেশনের জন্য 5 কোটি টাকা অনেক বড় অনিয়মই ডেফিনেটলি, সেই জায়গায় যারা এই স্কোরবোর্ডটা বসালেন, যারা ব্যবহার করতে পারলেন না, আমরা বিভিন্ন সময় অনেক ফেডারেশন কর্মকর্তাদের দিকেই আঙুল উঠতে দেখেছি, অভিযোগ দেখেছি, নানা অনিয়ম দেখেছি।
হয়েছে, কিন্তু সবাই ধরাছোঁয়ার বাইরে থেকে গেছেন। এই বিষয়টা আসলে কেন ঘটে? এই কারণটা হলো যে ওই যে অ্যাকাউন্টেবিলিটির অভাব এক, আর নাম্বার 2 হলো যে এগুলো রক্ষণাবেক্ষণ বা পরিচালনা কিভাবে করতে হবে সেটার জন্য যে এক্সপার্টাইজ দরকার, সেই এক্সপার্টাইজ সেই আপনার এই সেই সংস্থার মধ্যে বা সেই কমিটিতে ছিল না বলেই কিন্তু এই প্রবলেমটা তৈরি হয়েছে। না হইলে আপনি এত সুন্দর একটা সম্পদ, আপনি এই সম্পদটা যদি রক্ষণাবেক্ষণ করতে না পারেন তাহলে তো এটা নষ্ট হয়ে গেলে তো দায় দায়িত্ব আপনাকে নিতেই হবে। আমি যে কথাটি বললাম যে অ্যাকাউন্টেবিলিটির অভাব, আমার কাছে মনে হচ্ছে যে এই সমস্যা দূর করার জন্য আমি মনে করি যে প্রত্যেকটা ফেডারেশনের 52টা ফেডারেশন এবং অ্যাসোসিয়েশন সব মিলিয়ে 52টা বা 53টার মতো রয়েছে, তাদের প্রত্যেক 3 মাস পর পর আমি মনে করি যে একটা প্রগ্রেস রিপোর্ট দেওয়া উচিত এনএসসির কাছে, এবং তাদের কি সমস্যা রয়েছে এবং আগের সমস্যাটা কি ছিল সেটা কিভাবে তারা সমাধান করেছে সেটাও কিন্তু এখানে উল্লেখ করাটার প্রয়োজন রয়েছে। এটা এক ধরনের প্রগ্রেস রিপোর্ট বা এক ধরনের রিপোর্ট তাদের জমা দেওয়ার কথা। আমি প্রগ্রেস রিপোর্টের কথা বলছি, আর্থিক রিপোর্টই তো জমা দেয় না কত ফেডারেশন। আপনি বছরের পর বছর হয়ে গিয়েছে কিন্তু আর্থিক রিপোর্ট তারা জমা দেয় না, অথচ এনএসসির কাছ থেকে তারা টাকা নেওয়ার জন্য কিন্তু আপনার প্রচুর দরখাস্ত দিয়ে রেখেছে। সো এই যে আপনি রেসিপ্রোকাল বিষয়টা আপনি নেবেন কিন্তু আপনি হিসাবটুকু ঠিকমতো দিবেন না, বা আপনি ঠিকমতো যে নিয়মটা রয়েছে সেই নিয়মটা ঠিকমতো পালন করবেন না, শুধু চাইবেন কিন্তু আপনি যে অ্যাকাউন্টেবিলিটি বা আপনার যে এক ধরনের গ্রহণযোগ্যতা বা আপনার যে ধরনের একটা জবাবদিহিতা, এই জবাবদিহিতা যদি আপনি না দেন তাহলে কিন্তু আপনি পুরো বিষয়টার কিন্তু আপনার রেসিপ্রোকাল জিনিসটা ঠিক হয় না। আমরা স্পেসিফিক 2-3টি ফেডারেশনের কথা বলছিলাম যাদের আর্থিক অনিয়ম বা দেনা পাওনার হিসাব নিকাশ এখনো ঠিকঠাকভাবে হয়নি, কিন্তু এর দ্বারা কিন্তু অন্যান্য ফেডারেশন কি আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে না? কারণ আপনি যখন ভ্যাট ট্যাক্সের টাকাটা বুঝিয়ে দিবেন এনএসসিকে, তখন তো তার সক্ষমতা তৈরি হবে আর 2টা ফেডারেশনকে একটু বেশি ফ্যাসিলিটেট করার। সেই ক্ষেত্রে মানে এইটা আসলে এক ধরনের অন্যায় কিনা অন্যান্য ফেডারেশনগুলো? অবশ্যই অন্যায়, অবশ্যই অন্যায়। কারণটা হলো যে আপনি যে সিস্টেমটা আপনাকে মেনে আপনি এখানে এসেছেন সেই সিস্টেমটা যদি আপনি ফলো না করেন তাহলে তো অবশ্যই অন্যায়। এবং এই অন্যায়টা, আর্থিক অন্যায়টা কেন হয়েছে এটা আমি মনে করি যে এটার জবাবদিহিতা দেওয়া উচিত। এবং কার কাছ থেকে নেবেন? আপনি যারা সেই সময় সেই ফেডারেশনে ছিলেন এবং যারা সেইভাবে পরিচালনা করেছেন। মজার বিষয়টা হলো, মানে খুবই দুঃখজনক বিষয়, আমি মজার বলবো না, দুঃখজনক বিষয়টা হলো যে যারা এই ধরনের অনিয়মের সাথে জড়িত ছিলেন তারাই আবার নতুন করে এখন সেই ফেডারেশনগুলোর সাধারণ সম্পাদক এবং প্রেসিডেন্ট হওয়ার জন্য অথবা যুগ্ম সম্পাদক অথবা সেই কমিটিতে আসার জন্য কিন্তু আপনার দেন দরবার করছেন। খুবই দুঃখজনক একটা ঘটনা। আমি এই কারণে মনে করি যে যাদের বিরুদ্ধে এই ধরনের অনিয়ম এসেছে, সেই অনিয়ম থেকে বা এই অব্যবস্থাপনার অভিযোগ এসেছে, সেই অভিযোগ থেকে তারা যতদিন পর্যন্ত ক্লিনশিট পাবেন আমি মনে করি না যে তাদের সেই পদে যাওয়াটা উচিত। এবং আরেকটা বিষয়, এই বিষয়ের সঙ্গে আজকে যেহেতু সুযোগ পেয়েছি একটা বিষয় আমি যোগ করতে চাই, সেটা হলো যে আমি পার্সোনালি মনে করি যে কোনো ফেডারেশনে একটা পদে দুবারের বা 2 টার্মের বেশি কারণ সেখানে থাকাটা উচিত না। আপনি যখনই 2 টার্মের বেশি সেখানে থাকবেন তখন মনে হবে যে এটা বোধহয় আমার একটা পরিবারের অংশ হয়ে গিয়েছে, বা এটা আমার জায়গিরদারের মতো হয়ে গেছে, এটা আমার জমিদারের মতো হয়ে গেছে, এখান থেকে বোধহয় আমি ছাড়া আর কেউ চলবে না। এই যে আমিত্ব, এই আমিত্ব থেকে বেরিয়ে আসতে হবে। এই আমিত্ব থেকে যদি বেরিয়ে আসতে না পারেন তাহলে আপনি ফিউচার লিডারশিপটাও তৈরি হবে না। এ কারণে আমি মনে করি যে কোনো ফেডারেশন বা অ্যাসোসিয়েশনে একটা পদে 2 টার্মের বেশি কারোই সেখানে থাকাটা উচিত নয়। সেটার জন্য যদি গঠনতন্ত্র পরিবর্তনের প্রয়োজন হয় আমি মনে করি যে এনএসসির সেই ভূমিকাটা নেওয়াটা উচিত। তাহলে যে জিনিসটা হবে, কেউ এখানে এটাকে নিজেদের পারিবারিক সম্পত্তি হিসাবে মনে করবেন না, এক। নাম্বার 2 হলো যে আপনি ফিউচার লিডারশিপটা কিন্তু তৈরি হবে। অনেকে যারা রয়েছেন সেই কমিটিতে বা যারা বাইরে রয়েছেন তারাও এক সময় ভাববেন যে আমি এটার সাধারণ সম্পাদক হব বা আমি এটার যুগ্ম সম্পাদক হব, কিন্তু আপনি যখন একটা সংস্থায় বা একটা ফেডারেশনে 24 বছর 25 বছর 34 বছর ধরে থাকবেন একই পদে, তখন তো সেটাকে মনে হবে যে না এটাই আমার বোধহয় ঘর সংসার সবকিছু। ঘর সংসার আপনি ভালোবাসবেন অবশ্যই, স্পোর্টসটাকে আপনি ভালোবাসবেন অবশ্যই, কিন্তু শুধুমাত্র সেটাকে নিজের পারিবারিক সম্পত্তি হিসাবে করে নেবেন না। এটা রাষ্ট্রীয় সম্পত্তি, এই সম্পত্তির মালিকানা সবার। কায়সার ভাই, আপনি ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা কমিটিতে আছেন, আপনারা হয়তো আলোচনার টেবিলে এই প্রসঙ্গগুলো তুলতে পারবেন, কিন্তু অনেক ফেডারেশনের কর্মকর্তারা আমাদের স্টুডিওতে এসেছেন এখন মাঠের শোতেই, তারা বিভিন্ন সময় বলেছেন যে এনএসসি থেকে তারা একটা জায়গায় খুব বিড়ম্বনায় পড়েন। সেটা হচ্ছে যে এনএসসির কর্মকর্তারা বছর বছর চেঞ্জ হন, নতুন নতুন কর্মকর্তারা আসেন, তারা আসলে কাজটা বুঝে উঠতেই তাদের সময় লাগে, যার কারণে এক্সিকিউশনে গিয়ে আসলে অনেক ডিলে হয়ে যায়। এইটা আপনি যে বলছেন যে মেয়াদের কথা বা ডিউরেশনের কথা, ফেডারেশনের ক্ষেত্রে, এনএসসির ক্ষেত্রে যদি এটা হয়, ফেডারেশনের ক্ষেত্রে কি এইটা আবার রিভার্স গিয়ারে কাজ করবে কিনা? না, আমার মনে হয় না যে এটা তারা যে অভিযোগটা করেছেন সেই অভিযোগটা সব সময় মানে আপনি সঠিক হবে। কারণটা হলো যে এনএসসি বা আপনি অন্যান্য সংস্থায় যারা কাজ করতে আসেন তারা সবাই কিন্তু আপনার যোগ্যতার বলে আসেন এবং সেখানে তাদের অ্যাডাপ্টেশন ক্ষমতাটা খুব রয়েছে। যিনি বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ করেন তিনি স্পোর্টস এরিনায় কেন কাজ করতে পারবেন না? এমন তো না যে তাকে মাঠে গিয়ে খেলতে হচ্ছে। আপনি যা শুধুমাত্র খাতা কলমের কাজ এবং কিছু আপনার ইন্টেলিজেন্সি খরচ করতে হবে। সো ওই স্ট্রাকচারের সাথে আপনাকে একটু অ্যাডাপ্টেড হতে হবে। এটার জন্য আমার মনে হয় না যে খুব বেশি সময় লাগার কথা। যদি কোনো একজন মেধাবী কেউ থাকেন, সেটা আমার মনে হয় না যে এই অভিযোগটা সঠিক, এই অভিযোগটা ঠিক নয়।
আমার কাছে অন্তত তাই মনে হচ্ছে, কারণ যারা এখানে কাজ করতে আসছেন তারা সবাই কিন্তু আপনার মেধাবী লোক, তারা সবাই কিন্তু বিসিএস ক্যাডার, তারা অনেকে যোগ্যতার বলেই এখানে এসেছেন। এমন না যে আপনি কাউকে আত্মীয়তার সুবাদে কাউকে এখানে চাকরি দিয়ে দেওয়া হয়েছে। যদি সেরকমভাবে হয়ে থাকে, আত্মীয়তার সুবাদে কাউকে শুধু সুপারিশ ভিত্তিতে চাকরি দেওয়া থাকে, তাহলে দেখবেন যে তার হয়তো সেই জিনিসটা বুঝে উঠতে কষ্ট হবে। আপনার কাছে ছোট্ট করে একটু জানতে চাই, সেটা হচ্ছে যে আর্থিক অনিয়মের প্রসঙ্গগুলো আমরা দেখছিলাম 2-3টা ফেডারেশনে, অন্যান্য বাকি যে ফেডারেশনগুলো রয়েছে প্রায় 52টা ফেডারেশন, এই ফেডারেশনগুলোতে কি আসলে এনএসসি থেকে তদারকি করা উচিত কি না যে আর্থিক অনিয়ম বা প্রসঙ্গগুলো? তাহলে তো এনএসসির যেই আর্থিক একটা ঘাটতি থাকে যে প্রণোদনা দেবে ফেডারেশনগুলোকে, সেই জায়গায় কি তারা একটু স্বয়ংসম্পূর্ণ হতে পারবে কিনা? দেখুন, সর্বোচ্চ অভিভাবক হিসাবে, স্পোর্টসের সর্বোচ্চ অভিভাবক হিসাবে এনএসসির তো আপনি সবগুলো ফেডারেশন এবং অ্যাসোসিয়েশনের অভিভাবক হিসাবে তাদের তো এক ধরনের একটা অভিভাবক যেভাবে দায়িত্ব নিয়ে থাকে সেরকম দায়িত্বটা নিতে হবে। কোনো ফেডারেশন যদি আপনি স্বয়ংসম্পন্ন হয়ে থাকে, তাহলে সেই ফেডারেশনের দিকে বা তার কাছ থেকে আপনি যদি সাহায্য সহযোগিতাও প্রয়োজন হয় এনএসসির, তাহলে তারা সেটা নিতে পারে। কিন্তু যাদেরকে আপনি সাহায্য সহযোগিতা ছাড়া যারা সামনে বাড়তেই পারবে না বা একেবারে আর্থিক সহযোগিতা ছাড়া সামনে বাড়তে পারবে না, তাদেরকে যদি আপনি না দেন, তাহলে তো তারা আর সামনে এগোতেই পারবে না। সো আমি মনে করি যে এই ডিস্ট্রিবিউশনটা, আর্থিক ডিস্ট্রিবিউশন এবং আপনি দায়িত্ব যেটা রয়েছে, এই ডিস্ট্রিবিউশনের পর্যায়টা পুরোপুরি আমি মনে করি যে সমান হওয়া উচিত। কেউ যেন নিজেদেরকে বঞ্চিত মনে না করে। অবশ্যই আপনার কাছে আবারও ফিরবো। দর্শক, একটা বিরতির সময় হয়েছে, ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিরতির পর ফিরলাম, দেখছেন এখন মাঠে। ফেডারেশনের আমলনামা টেস্ট মিশন নিয়ে আলোচনা করছিলাম। আলোচনার জন্য আমাদের সঙ্গে উপস্থিত আছেন এম কায়সার, সিনিয়র ক্রীড়া সাংবাদিক। আমরা বিভিন্ন ফেডারেশনের কথা নিয়ে আলোচনা করছিলাম। এবার একটু বিসিবির প্রসঙ্গে ফিরতে চাই। অ্যাডহক কমিটি রয়েছে, আর 2 মাস পরে হয়তোবা নির্বাচন। তামিম ইকবাল শুরুতে এসে যেরকমভাবে কথা বলেছেন, কারণ 1 মাস ইতিমধ্যেই অতিবাহিত হয়েছে। এই 1 মাসের মধ্যে তামিম ইকবাল বেশ কিছু কাজ করেছেন। তবে একেবারেই রিসেন্ট বা সম্প্রতি যে কাজটা হয়েছে সেটা হচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে ক্রীড়া কাউন্সিলর যারা থাকেন, জেলা কাউন্সিলর যারা থাকেন, তাদেরকে আসলে নতুন করে তাদের নাম জমা দিতে বলা হয়েছে। অর্থাৎ অন্তর্বর্তী সরকারের সময়ে যারা কাউন্সিলর হিসেবে ছিলেন, সেই জায়গাটা একটা ব্যাপক রদবদল আসবে। অন্তর্বর্তী সরকারের সময় তারা এটা পরিবর্তন করলো। তামিমের ক্ষেত্রেও সেই একই ধরনের অভিযোগ আসার কোনো সুযোগ আছে কিনা, কাউন্সিলরশিপে নতুন যারা আসবেন? অভিযোগ আসার সুযোগ রয়েছে এবং সেই অভিযোগ থেকে তাকে বেরিয়ে আসতে হবে। আপনি এখানে যোগ্য লোককে আনবেন, শুধু আমার লোক আমাকে ভোট দিবে এমন লোককে যদি আপনি চুজ করেন এবং তিনি যদি ক্রিকেটের সাথে জড়িত না হন, আমি জড়িত বলবো না, আমি বলবো যে যোগ্য যদি না হন, তাহলে নিশ্চিতভাবে কিন্তু সেই সমালোচনাটা উঠবে। এবং আর এর আগে অন্তর্বর্তী সরকারের সময় যে কাউন্সিলরশিপ যাদেরকে গঠন করা হয়েছিল, তারাও কিন্তু 2বার চেঞ্জ করেছিলেন। তাদের প্রথমবার কিন্তু পাঠানো হয়েছিল, সেই কাউন্সিলরশিপ তাদের পছন্দ হয়নি। তারপর তারা তাদের নিজেদের লোক বসানোর জন্য আবার নতুন করে চিঠি দিয়ে বাধ্য করেছিলেন ডিসিকে নতুন করে নাম পাঠানোর জন্য। তো সব কিছু মিলে এক ধরনের একটা সেই নির্বাচনটা একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন হয়েছিল বলেই সেই কাউন্সিলরশিপ গঠন থেকে শুরু করে একেবারে পুরো আপনার ভোটিং থেকে ভোটিং পর্যন্ত পুরোটাই আপনার এক ধরনের কিন্তু আপনার প্রশ্নের মধ্যে পড়েছিল। দেখেই কিন্তু সেই বোর্ডটাকে বাতিল করতে বাধ্য হয়েছে। সেই বোর্ড এক অর্থে কিন্তু বাতিল হয়েছে এবং এই নতুন সরকার আসার পর সেই বোর্ডটা আপনার বাতিল করেছে এবং এখন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। এবং অ্যাডহক কমিটিও যদি আপনি ঠিক একই রকমভাবে এর আগের বোর্ড যে আপনার উদাহরণ অনুসরণ করেছিল, সেই একইভাবে যদি ভুল পথে যদি থেকে তারা কাউন্সিলরশিপ গঠন করে বা কাউন্সিলরদেরকে এখানে চেয়ে বসে, তাহলে কিন্তু আপনি সেই সমালোচনাটা আবার উঠবে। দেখতে হবে যে আপনি আমার লোক না, আপনি ক্রিকেটের লোক এবং আপনার জেলায় আপনি ক্রিকেটের জন্য সত্যিকার অর্থে কাজ করতে পারবেন কিনা সামনের 4 বছর, সেই যোগ্যতাটাও কিন্তু একটা বড় বিষয় একটা হবে। এখানে কোনো মতেই কিন্তু আমি আমার আত্মীয় বা আমার তার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড এটা বা তার পলিটিক্যাল পরিচয় এটা, এদিকে না গিয়ে তাকে দেখতে হবে যে ক্রিকেটের জন্য বা ক্রিকেটের স্বার্থে তিনি তার সেই সংশ্লিষ্ট জেলার বা সেই সংশ্লিষ্ট বিভাগের জন্য কতখানি যোগ্য, এটাকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে। আমরা ক্রিকেট বোর্ডে বেশ কিছু রাজনৈতিক ব্যক্তিবর্গের সন্তানেরা এসেছেন কাউন্সিলরশিপে। আপনি বলছিলেন যে যারা জড়িত নয়, যোগ্যদের আসতে হবে। এই ক্ষেত্রেও কি আসলে এরকম কারোর আসার কোনো সুযোগ থাকছে কিনা কাউন্সিলরশিপে নতুন করে যেহেতু আসবে? এবং অবশ্যই একটা বিষয় তো পরিষ্কার, সেটা হচ্ছে যে এর আগের বোর্ডে যারা ছিলেন তাদের সাথে একটা পরিষ্কার কনফ্লিক্ট রয়েছে কিন্তু তামিম ইকবালের এই বোর্ডের। সেক্ষেত্রে আগে যারা কাউন্সিলর ছিলেন তাদের কি আবারও আসার সুযোগ আছে কিনা?
না দেখুন, আপনি প্রত্যেকটা ক্লাবের কাউন্সিলর কিন্তু আপনার সেই ক্লাবের যে প্রেসিডেন্ট যিনি থাকেন, সেই ক্লাবের যে আপনার রেজলিউশন থাকে, সেই রেজলিউশন অনুযায়ী হবে। এখন তারা যদি মেনে তারা যদি তাদের পছন্দ মতো কাউন্সিলর না দিতে পারে এবং সেখানে যদি একটা রাজনৈতিক প্রভাব থাকে, সেই বিষয়টা কিন্তু একটা এক্সপোজ করতে হবে। সেটা শুধুমাত্র মুখের মধ্যে বা গলার মধ্যে রেখে দিলে হবে না। তাদের সেই প্রেসিডেন্টকে, সেই ক্লাবের প্রেসিডেন্টকে বলতে হবে যে ইয়েস, উই আর ইন এ ট্রাবল, আমরা একে করতে চেয়েছিলাম কিন্তু আমরা পারিনি। কারণটা হলো যে আমাকে এখানভাবে পলিটিক্যালভাবে এক ধরনের বাধার সম্মুখীন হচ্ছি বা পলিটিক্যালভাবে একটা ধরনের প্রেশার দেওয়া হচ্ছে, এটা তাকে বলতে হবে। তখনই দেখবেন যে আপনি এই বিষয়টা একটু মানে ফয়সলার মতো হবে। কিন্তু যদি আপনি লুকিয়ে রেখে, চেপে রেখে এবং এক ধরনের একটা কি বলে গোপনভাবে একটা সমঝোতায় চলে আসেন, তখন তো সেটা আর আপনার নিউজ আকারে আসবে না। এই কারণে আমি মনে করি যে কাউন্সিলরশিপ গঠন নিয়ে কোনো ক্লাব যদি কোনো ধরনের কোনো জটিলতায় পড়ে, সেই জটিলতাটা সামনে তুলে আনা উচিত। তখনই আমরা বুঝবো যে ইয়েস, সত্যিকার অর্থে এটা একটা ধরনের জটিলতা তৈরি হচ্ছে। আরেকটা বিষয় সাহেব একটু যোগ করি, সেটা হলো যে আমরা মুখে অনেক কথা বলি যে রাজনীতির প্রভাবের বাইরে রাখতে হবে সব কিছু। রাজনীতির প্রভাবের বাইরে বাংলাদেশে কোনো কিছুকে আপনি রাখতে পারবেন না। আপনি মুখে বলবেন সেটা, কিন্তু খাতা কলমে হয়তো লিখবেনও ঠিক, কিন্তু আপনি যখনই এক্সিকিউশনে যাবেন সেখানে কিন্তু প্রভাবটা থেকেই যাবে। আমাদের দেখতে হবে যে সেই রাজনীতির প্রভাবটা আপনার যেন শুধুমাত্র নিজের জন্য না হয়। সেই রাজনৈতিক একজন ব্যক্তির রাজনীতির পরিচয় থাকতেই পারে, তিনি রাজনীতিকভাবে রাজনীতিও করবেন, তিনি ক্রিকেট বোর্ডে প্রেসিডেন্ট হিসেবেও আসতে পারেন, তিনি ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবেও আসতে পারেন, কিন্তু দেখতে হবে যেন তিনি বোর্ডের বা ফেডারেশনের সাথে তিনি কাজ করবেন। কিন্তু দেখতে হবে যেন বর্তমানে যে খেলোয়াড়রা রয়েছেন, যারা ক্রিকেট বোর্ডের সঙ্গে পেশা মানে আপনার চুক্তিতে রয়েছেন, তারা যেন কোনো মতেই এই ধরনের মানে রাজনীতিতে না আসেন। আমার সেই কথাটাই রইল। গত নির্বাচনের সময় অর্থাৎ বুলবুল আহমেদের সর্বশেষ যেই বোর্ড ছিল, সেই বোর্ড নির্বাচনের সময় আপনি একটা রিপোর্ট করেছিলেন ইভিএম এর যে একটা জালিয়াতি হলো, সেটা নিয়ে আপনি অভিযোগ তুলেছিলেন প্রথম। এবং আবার আরেকটা নির্বাচন আসছে, তামিম ইকবালের এই অ্যাডহক কমিটি যে কয়েকদিন থাকবেন, নির্বাচনের প্রসঙ্গটা আসলে ঘুরে ফিরে আসবে। সেই ক্ষেত্রে কি আপনি কি প্রেফার করবেন যে ইভিএম ভোটিং এর কোনো প্রয়োজন আছে কিনা নেক্সট নির্বাচনে? আমি মনে করি যে অবশ্যই প্রয়োজন আছে। কারণটা হলো যে ইভিএম বা ই ভোটিং তো অবশ্যই প্রয়োজন আছে। আমি নির্বাচনের সময় হয়তো দেশের বাইরে থাকবো, অথবা দেখা গেল যে আমি ঢাকায় নেই, আমি হয়তো অসুস্থ, আমি বাসায় রয়েছি, তখন তো আমাকে আমার কাউন্সিলরশিপ আমার রয়েছে, কিন্তু আমার তো ভোট দিতে হবে। সেক্ষেত্রে কি প্রক্রিয়াটার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন থেকে যাবে কিনা? আমি মনে করি যে স্বচ্ছতার যদি প্রশ্ন ওঠে, তাহলে সেটা আপনি নিশ্চিতভাবে সেটা কিন্তু আপনার তদন্ত করতে হবে। আপনি সব প্রসেসই থাকবে, ই ভোটিং প্রসেসিংও থাকবে, আপনার সশরীরে এসে উপস্থিত হয়ে আপনি ভোটও দিবেন। কিন্তু দেখতে হবে যে ই ভোটিং এর নামে আপনি 20 জনকে একটা রুমের মধ্যে ডেকে এনে তারপর একসাথে সবাইকে দিয়ে ভোটিং করাচ্ছেন কিনা, যেটা গতবার হয়েছিল ক্লাব ক্যাটাগরিতে এই নির্বাচনটা করতে গিয়ে একটা নির্দিষ্ট হোটেলে 24 জনকে একসাথে ডেকে এনে এক রাতের মধ্যে আপনি 24 জনকে ই ভোটিং দিয়ে করাচ্ছেন, একই সাথে বসে এক টেবিলের মধ্যে করে একটা স্ক্যানিং মেশিন দিয়ে করানো হচ্ছে। এবং সেটার সাথে আপনি গত তত্ত্বাবধায়ক আপনার অন্তর্বর্তীকালীন সরকারের যে ক্রীড়া মন্ত্রণালয়ের এই ছিলেন, আপনি লোকজন যারা ছিলেন, তারা এটা পুরোপুরি এই 2 নম্বরটা তারা করেছিলেন বলেই কিন্তু আপনি এই ই ভোটিং এর বা ই ব্যালেটের যে বিষয়টা, সেটা এক ধরনের কিন্তু আপনার বলা যেতে পারে যে এই প্রসেসটার মধ্যে এক ধরনের একটা প্রশ্ন তৈরি হয়েছে। সেই প্রশ্নটাও আমি মনে করি যে সেই প্রশ্নের সমাধান করার দায়িত্ব কিন্তু এবারের যে নির্বাচন কমিশনার এবং ক্রিকেট বোর্ডের নির্বাচন পরিচালনা যারা থাকবেন, তাদের এটা করাটা। আপনি সব ধরনের সিস্টেমই থাকবে, কিন্তু সিস্টেমটা আপনার মিসইউজ হচ্ছে কিনা সেটা আপনাকে দেখতে হবে। বর্তমান অ্যাডহক কমিটি যারা রয়েছেন, তাদের প্রধান কাজ সেটা হচ্ছে আগামী বিসিবি নির্বাচনটা সুষ্ঠুভাবে সম্পন্ন করা। এর মাঝেও তামিম ইকবাল বেশ কিছু কাজ করছেন বা করেছেন, কেউ সেটাকে অ্যাপ্রিসিয়েট করছেন, কেউ আবার অভিযোগের আঙুল তুলছেন যে আসলে তো এটা কাজ নয়, ইনি নির্বাচনী প্রচারণার জন্যই বা নির্বাচনী প্রচারণার স্বার্থেই এই কাজগুলো তামিম ইকবাল করছেন কিনা। বিসিবি সভাপতি তামিম ইকবালকে এখন পর্যন্ত কেমন দেখছেন? আমি তো মনে করি যে আমি আর জায়গায় বলেছিলাম এটা, যে তামিম ইকবাল এখন পর্যন্ত মাত্র আজকে 7 তারিখ এবং মে মাসের 7 তারিখ এবং আপনি এপ্রিলের 7 তারিখে তিনি দায়িত্ব নিয়েছিলেন। 1 মাসের মধ্যে কাউকে জাজ করাটা কিন্তু খুব একটা, আমি মনে করি না যে খুব বড় কোনো সময়। তারপরেও তিনি এই সময়ের মধ্যে যে কাজগুলো করেছেন, সেখানে সবচেয়ে বেশি প্রায়োরিটি তিনি দিয়েছেন কিন্তু ক্রিকেটকে। আপনি দেখুন, মাঠের ক্রিকেট এসেছে, ক্রিকেটারদের ফ্যাসিলিটিস বেড়েছে, আম্পায়ারদের ফ্যাসিলিটিস বেড়েছে, সবার কিন্তু আপনি দর্শকরা যাতে ভালো মতো খেলা দেখতে পারেন সেই সুযোগটা তিনি করে দেওয়ার একটা প্ল্যান নিয়েছেন। স্টেডিয়ামটাকে সুন্দর করে সাজানোর একটা ব্যবস্থা করেছেন এবং কিছু অনিয়ম যেগুলো ছিল সেই অনিয়মগুলো খুব প্রকাশ্যে এনেছেন। এবং আমি মনে করি যে আরও যে কিছু অনিয়ম রয়েছে বা অব্যবস্থাপনা রয়েছে, আর্থিক জটিলতা যেগুলো তৈরি হয়েছিল, সেইগুলোও কিন্তু একটা এক্সপোজ করা উচিত। তাহলে মানুষ জানতে পারবে যে ক্রিকেট বোর্ডে এর আগে কি হয়েছিল এবং কারা এটার জন্য দায়ী ছিল। তো সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে তামিম ইকবালকে এখনই জাজ করার কোনো সময় আসেনি। তারপরও আমার কাছে মনে হচ্ছে যে আপনি যদি
এই পুরো 1 মাসের তার সময়টাকে যদি একটু কাউন্ট করেন তাহলে তিনি দেখবেন যে মানে হি প্লেড ওয়েল, তিনি বেশ ভালো একটা ইনিংস খেলেছেন এখন পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে। এবং তার এই সামনে তিনি যা উদ্যোগগুলো নেবেন সেই উদ্যোগগুলো আমার কাছে মনে হচ্ছে যে ক্রিকেটীয় বাস্তবতায় খুবই পারফেক্ট উদ্যোগ হতে অনেক যাচ্ছে। সময় শুরুটা ভালো হলেও পরবর্তীতে সেই বেসটাকে ব্যবহার করে বড় স্কোর করা যায় না, সেরকম কি কোনো সম্ভাবনা আছে কিনা? আর আজকে বিকেলে বিপিএল ইস্যুতে ফাহিম সিনহা, তামিম ইকবালরা প্রেস কনফারেন্স করবেন, সেখানে বাংলাদেশের বিপিএল একটা অন্যতম বড় গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, যেটাকে বেস করে ক্রিকেটারদের আয় রুচির একটা বড় অংশ নির্ধারিত হয়, সেটা নিয়ে যেই বিতর্ক, সেই বিতর্ক থেকে কি আসলে তামিম ইকবালরা বেরিয়ে আসতে পারবেন? দেখুন, আপনি যেভাবে বললেন যে শুরুটা ভালো হলে ফিনিশিংটা ভালো করতে হয়, ফিনিশিংটা যদি ভালো না হয় তাহলে শুরুর ভালোটা কোনো কাজে লাগে না। আপনাকে ম্যাচ জিততে হলে কিন্তু শুরুটা ভালো প্রয়োজন যদি হয়ে থাকে তাহলে ভেরি গুড, আর যদি না হয়ে থাকে তাহলে আপনি মিডলে যারা থাকেন তাদেরকে সেই ইনিংসটা সামাল দিতে হয় এবং ফিনিশিংটা খুব চমৎকার করে বেরিয়ে আসতে হয়। স্টেবিলিটি ধরে রাখতে হবে, রাইট, স্টেবিলিটিটা ধরে রাখতে হবে। তামিম ইকবাল প্লেড ওয়েল আমার কাছে মনে হচ্ছে যে, এবং তার সঙ্গে বাকি যারা রয়েছেন তাদেরকেও ভাবে পুরো ক্রিকেট বোর্ডটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জটা তার সামনে কিন্তু যে নির্বাচনটা হতে যাচ্ছে। এবং আরেকটু সংক্ষিপ্ত করে যদি বলি তাহলে আপনি যে কাউন্সিলরশিপটা গঠন হতে যাচ্ছে, 192টা যে কাউন্সিলরশিপ প্রথমে যে গঠন হবে, সেখানে আপনি যথাযথ যোগ্যতা সম্পন্ন লোকজন আসছেন নাকি শুধুমাত্র আমার লোক, এই ব্র্যাকেটের লোকজন যদি এসে থাকেন তাহলে তো আমরা সেই আগের গর্তেই কিন্তু থেকে যাব। সো এই চ্যালেঞ্জটা তার জন্য খুব বড় কঠিন বিষয়টা হবে যে 192 জন কাউন্সিলর যারা রয়েছেন তাদেরকে ঠিক করাটা এবং নির্বাচনটা একদম সুন্দর, যাতে একটা সবাই মিলে নির্বাচনে অংশ নিতে পারে এবং এই নির্বাচনের আগে যেন মানে কোনো ধরনের প্রভাব যেন না থাকে যে না অমুককে আমরা চুজ করেছি তাকেই আমরা দিব, তাকেই ভোটাভুটি করব। এবং ব্যালটিংয়ের যে 2 নম্বরিটা হয়েছিল সেই 2 নম্বরি থেকেও এবার বেরিয়ে আসতে হবে। তো সব কিছু মিলে নির্বাচনটাকে কেন্দ্র করে তামিম ইকবালের জন্য সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ অপেক্ষা করছে। আর আজকের মিটিংয়ের কথা যেটা আপনি বললেন, আমি জানি না ঠিক আজকের বিকেলের মিটিংয়ের এজেন্ডাটা কী হতে পারে, তবে তামিম ইকবালের এই এখন পর্যন্ত আমরা যতদূর জানি যে সেই বিপিএলের একটা ডেট সেট করা হতে পারে, অথবা গত বিপিএলে আপনার যে তদন্ত কমিটি হয়েছিল বা যে ম্যাচ ফিক্সিং এর সাথে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, যাদের নাম আমরা প্রকাশ্যে অপ্রকাশ্যে অনেক সময় শুনেছি, তাদের সেই রিপোর্টটা এক্সপোজ করা হবে কিনা সেটাও একটা জানার বিষয়। এক্স্যাক্টলি, অর্থাৎ বিপিএলটা বা নির্বাচনটা একটা বড় কনসার্নের জায়গা হলেও তামিম ইকবাল বোর্ডের জন্য আরও বেশ কিছু রেসপন্সিবিলিটিস রয়েছে, যেটাও আসলে তামিম ইকবালকে পূরণ করতে হবে। দর্শক, আরও একটা বিরতি নিচ্ছে, ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিরতির পর আবারও ফিরলাম, দেখছেন এখন মাঠে। আলোচনা করছিলাম ফেডারেশনের আমলনামা ও টেস্ট মিশন নিয়ে। এবার টেস্ট মিশনেই ফিরতে চাই। বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজ, ফেডারেশনের আমলনামা নিয়ে কথা বলছিলাম, এবার টেস্ট মিশনে ফিরতে চাই। বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজ শুরু হবে আগামীকাল এবং সেটার প্রস্তুতিও নিচ্ছে বাংলাদেশের টেস্ট ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। তিনি কথাও বলেছেন আজকে, আমরা তার প্রেস কনফারেন্সের কথাগুলো একটু শুনে আসবো। টিমের প্রিপারেশন সবসময় দেখেন ওরকম প্রিপারেশন নেওয়া সম্ভব হবে না, কারণ হোয়াইট বলে বেশ কিছু প্লেয়ার ছিল, বাট রেড বল যারা খেলে তারা লম্বা সময় ধরে কিন্তু প্রিপারেশন ফেজে আছে। সো ওই দিক দিয়ে আমি খুশি। আমি যতটুকু সোহেল স্যার যিনি প্র্যাকটিস করেছেন তার কাছ থেকে খবর নিয়েছি, সবাই খুব ভালো শেপে ছিলেন, খুব ভালোভাবে ইন্ডিভিজুয়ালি স্পেসিফিক প্র্যাকটিস করেছে। সো ওই দিক থেকে আমি বলবো যে ভালো প্রিপারেশন হয়েছে। এখন বাকিটা এক্সিকিউশনের ব্যাপার মাঠের মধ্যে। মমিনুল ভাই, তাইজুল ভাই, নাইম, জয় যারাই আছে, এনাদের প্রত্যেকটা মানুষের জন্য খুবই কঠিন। এখন মুশফিক ভাই একটা ফরম্যাট খেলছে, বাট তারা প্রফেশনাল ওই জায়গা থেকে নিজের প্রিপারেশনটা নেয় এবং এই নেগেটিভিটি থেকে দূরে থাকার চেষ্টা করে। সো তারা এই জায়গা থেকে যতটুকু সম্ভব টিমকে দেওয়ার চেষ্টা করে এবং আমি খুবই খুশি যে সবাই মন থেকে টিমের জন্য পারফর্ম করার চেষ্টা করে। সো আসলে অনেক কিছু চাইলেও অনেক ভালোভাবে করা সম্ভব না, বিকজ অফ দ্য সিচুয়েশন। একটা জিনিস আমরা করতে পারি, কিভাবে আমরা ভালো চিন্তা করতে পারি, কিভাবে আমরা ভালো প্রিপারেশন নিতে পারি প্র্যাকটিসে। সো যে জিনিসটা তারা সবসময় করে। আমরা নাজমুল হোসেন শান্তর কথা শুনছিলাম, বাংলাদেশের প্রিপারেশন প্রস্তুতি নিয়ে তিনি কথা বলছিলেন এবং প্রস্তুতি নিয়ে সন্তুষ্টিটা বেশিরভাগ সময় বাংলাদেশের থাকে, তবে ওই টেস্ট ম্যাচে নেমে যে টেস্টের টেম্পারমেন্ট, সেটা নিয়ে আসলে বিভিন্ন সময় ব্যাটারদের অনেক
কসরত করতে হয়, অনেক ঝামেলা পোহাতে হয়, ভোগান্তিতে পড়তে হয়। সেই জায়গাটা থেকে উত্তরণ ঘটবে কিনা বাংলাদেশের? না দেখুন, বাংলাদেশ সাদা বলের ক্রিকেট একটু বেশি খেলে থাকে, টি-20 এবং ওয়ানডেতে বেশি খেলে থাকে, এবং টেস্ট ক্রিকেট বছরে খুব সম্ভবত 6টা বা 7টার মতো খেলে থাকে। এই টেস্টে নামার আগে বাংলাদেশ সর্বশেষ টেস্ট খেলেছিল খুব সম্ভবত নভেম্বরে, গত বছরের নভেম্বরে, এবং এই বছর তারা খেলতে নামছে পাকিস্তানের সাথে, এবং সর্বশেষ যে টেস্ট ম্যাচ বিদেশের মাটিতে তারা জিতেছিল সেটাও পাকিস্তানের বিরুদ্ধেই জিতেছিল। সেই প্রসঙ্গে পরে আসছি যে লম্বা সময়ের জন্য বাংলাদেশ টেস্টে গ্যাপ থাকে বলেই কিন্তু আপনার পরবর্তীতে আবার যখন টেস্ট সিরিজ শুরু হয় সেখানে একটু অ্যাডাপ্টেড করাটা একটু সমস্যা হয়ে থাকে। অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের এখানে সবচেয়ে বড় সমস্যার কারণটা হলো যে অন্যান্য দেশগুলো এই গ্যাপের মধ্যে কিন্তু আপনার 4 দিনের ম্যাচ, 5 দিনের ম্যাচ, ঘরোয়া ক্রিকেট তাদের যেটা হয়ে থাকে, সেখানে তাদের ন্যাশনাল টিমের ক্রিকেটাররা যারা টেস্ট খেলেন, টেস্টের দলের সঙ্গে রয়েছেন, তারা সেটাতে অভ্যস্ত হয়ে থাকেন, তারা সেটাতে খেলে থাকেন। কিন্তু বাংলাদেশ দলে বাংলাদেশের সেরকমভাবে আপনার 4 দিনের ম্যাচ বা 5 দিনের ম্যাচে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত হয়ে থাকে না, এবং যারা টেস্ট খেলেন তারাও সেখানে নিয়মিত না। এই কারণে তাদের কাছে যখনই টেস্ট খেলতে নামেন একটু মনে হয় যে নতুন এক ধরনের একটা লম্বা গ্যাপের পরে কিন্তু বাংলাদেশ আবার টেস্ট খেলতে নামছে। রাইট, এক ধরনের একটা গ্যাপে চলে আসে, এবং এটা সবচেয়ে বড় সমস্যার কারণটা হয় কাদের জন্য? যারা শুধুমাত্র টেস্ট ক্রিকেট খেলেন। এখন মমিনুল এবং আর এক ফরম্যাটে খেলেন শুধুমাত্র মুশফিক, এই দুজনের জন্য কিন্তু এখানে অ্যাডাপ্টেড হওয়াটা একটু কঠিন হয়ে যায়। তারা ইন বিটুইন তারা দেখবেন যে শুধুমাত্র নিজেদের মধ্যেই প্র্যাকটিস করে থাকেন, নিজেদের প্র্যাকটিসের মধ্যেই থাকেন, অথবা ওই যখন এই ক্যাম্প শুরু হয় টেস্ট ক্যাম্প তখনই তারা এসে যোগ করেন এবং যোগ দেন। তারা কিন্তু ম্যাচ প্র্যাকটিসটাও পাচ্ছে না আসলে। রাইট, তারা ম্যাচ প্র্যাকটিসটা পাচ্ছেন না, তো তাদের জন্য অ্যাডাপ্টেড করাটা খুব একটু কঠিন বিষয় হয়ে থাকে। তারপরে আমি মনে করি যে যেহেতু তারা অনেক অভিজ্ঞ, সেই অভিজ্ঞতার আলোকেই তারা একেবারে যে নতুন খেলতে নামছেন, এই ধরনের পরিস্থিতিতে নতুন পড়েছেন তা কিন্তু না। সো সেই অ্যাডাপ্টেশন ক্ষমতা তো তাদের রয়ে গিয়েছে, কিন্তু বাদ বাকি যারা রয়েছেন তাদের মধ্যে এক ধরনের দেখবেন যে এই কারণে অনেক সময় দেখবেন যে আপনি লম্বা বিরতিতে টেস্ট খেলতে নামলে অনেক ক্রিকেটার বা অনেক ব্যাটসম্যান একটু রাশ শট খেলে আউট হয়ে যান। অর্থাৎ টি-20 বা ওয়ানডেতে তারা যে ধরনের ক্রিকেটের সাথে বা শর্টসের সাথে অভ্যস্ত ছিলেন, সেই শর্টসটা এখানে খেলে ফেলে ভুল শর্টস খেলে আউট হয়ে যান। এবং আশা করছি আমি যে অন্তত এই সিরিজে সেই জটিলতা থেকে বাংলাদেশ দল বেরিয়ে আসবে। তানজিদ তামিমের অন্তর্ভুক্তিটা কিভাবে দেখছেন আপনি? খুবই পজিটিভ সাইন আমি মনে করি। কারণটা হলো যে আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি যে যখন কোনো ক্রিকেটার ভালো ফর্মে থাকে তখন তার সব ফর্মেটে খেলাটা উচিত, এবং টেস্ট ক্রিকেট তো অবশ্যই খেলাটা উচিত, কারণ টেস্ট ক্রিকেট আলটিমেট রিয়েল ক্রিকেট টেস্ট ক্রিকেট। এই ক্রিকেটের সঙ্গে যিনি টিকে থাকতে পারবেন, যিনি এই প্যাশনটা ধরে রাখতে পারবেন, এই ক্রিকেটে সফল হবেন, আমি মনে করি যে তিনি অন্য 2 ফরম্যাটের ক্রিকেটেও সফল হতে পারবেন। আর সো এই তিনি লাল বলে টেকনিক্যাল বিষয়গুলো থাকে, অ্যাডাপ্টেশনের ক্ষমতা থাকে, আপনার গাটস দেখাতে হয়, আপনাকে প্রচুর পরিশ্রম করতে হয়, মোকাবেলা করতে হয়। এই কারণে তো এই ক্রিকেটের নাম টেস্ট ক্রিকেট। সত্যিকার অর্থে পরীক্ষা কিন্তু টেস্ট ক্রিকেটে হয়ে থাকে। তো সেখানে যদি আপনি পাস করেন তাহলে পরের 2 ফরম্যাটেও কিন্তু আপনার জন্য কঠিন কোনো বিষয় হবে না। তো তানজিদ তামিমের কাছ থেকে আমি খুব আশা করছি তিনি যদি এই সিরিজের সুযোগটা পান তাহলে তিনি যেন সেটা কাজে লাগাতে পারেন। মিরপুরে আমরা সাধারণত বিভিন্ন সময় ফ্ল্যাট উইকেট দেখে আসছি, এবং উইকেটে বড় বড় ধরনের ফাটল থাকে, স্পিনাররা সেখান থেকে সুবিধা পান। তবে বিগত 2-1টা সিরিজ থেকে আমরা দেখছি যে মিরপুরের উইকেটে একটু সবুজ ঘাসের আভা দেখা যাচ্ছে, যেটা আসলে পেসারদের জন্য অনেক লোভনীয় একটা ব্যাপার। এবং বাংলাদেশের আগে যে বিষয়টা হইতো যে বাংলাদেশ হয়তো এটা নিয়ে ভয় থাকতো যে প্রতিপক্ষ পেসারদের কীভাবে মোকাবেলা করবে, এখন বাংলাদেশের পেসারদের নিয়ে আসলে প্রতিপক্ষরা একটা শঙ্কায় থাকেন, বিশেষ করে নাহিদ রানার কনক্লুশনে মানে ইনক্লুডিং এরপরে শরীফুল্লাহ রয়েছেন কিংবা তাসকিন আহমেদরা রয়েছেন। তো সব মিলিয়ে আসলে ভালো টেস্ট নিতে পারবে কিনা বাংলাদেশের? প্রথমে বলি যে ওই উইকেটের সবুজ আবহাওয়াটা, এটা ধরেন আপনি টেস্ট ম্যাচ শুরু হওয়ার 2-3 দিন আগে এরকম সবুজ আবহাওয়া থাকে, কিন্তু টেস্ট ম্যাচ যখন শুরু হবে আপনি দেখবেন যে ওই দিন সকালে যখন কাভার তোলা হবে আপনি দেখবেন যে সবুজের কিন্তু কোনো অস্তিত্ব নেই, এবং সেখানে নর্মাল উইকেটের ইউজ করা হবে। এবং আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ এখানে একেবারে পুরো সবুজ উইকেটে বা পেস ওরিয়েন্টেড উইকেটে হয়তো খেলবে না। ইটস ডিপেন্ড যে আপনার শক্তির আধারটা কোন জায়গায়। আপনি যদি আপনার শক্তির বোলিং স্ট্রেংথটা যদি পেস বোলিংয়ে আপনি যদি বিশ্বাস করে থাকেন তাহলে এক ধরনের উইকেটে আপনি হয়তো তৈরি করে খেলতে চাইবেন। আর যদি আপনি মনে করেন যে না আমি ট্র্যাডিশনাল স্পিন উপরে আমার আস্থাটুকু রয়েছে, এবং তখন আপনি দেখবেন যে হয়তো একটা নর্মাল বা স্পিন ওরিয়েন্টেড উইকেটই চাইবে বাংলাদেশ দল। তবে যে ধরনের উইকেটই হোক না কেন আমি মনে করি যে প্রপার ক্রিকেটটা যেন খেলতে পারে বাংলাদেশ দল। নাহিদ রানাকে নিয়ে বাংলাদেশে তো আলোচনা হচ্ছে বেশ কিছুদিন ধরে। তিনি পিএসএল খেলে এসেছেন, পিএসএলের তার দলও তাকে নিয়ে অনেক কথা বলেছে। গতকাল শাহিন শাহ আফ্রিদি প্রতিপক্ষ দলের অবশ্যই বোলিং ইউনিটের নেতৃত্ব দেবেন, তিনিও নাহিদ রানাকে নিয়ে কথা বলছেন, এবং তিনি যেটা বলেছেন যে তারা আশা করেন যে পাকিস্তানের বিপক্ষে নাহিদ রানা তার সেরা ফর্মে থাকবেন না হয়তো, তাহলে তার ব্যাটারদের জন্য একটু বেটার হবে।
নাহিদ রানা কি আসলে মোস্তাফিজুর রহমান হয়ে উঠতে পারবেন কি? কারণ আমরা তাসকিন আহমেদদের দেখেছি, অন্যান্য বোলারদের দেখেছি, সবারই বাংলাদেশে যারা পেস বোলিং ডিপার্টমেন্টে এসেছেন অন অ্যান্ড অফ, কখনো পারফরমেন্স খারাপ ছিল, শুরুর দিকে খুব ভালো করেছেন, পরবর্তীতে তারা হারিয়ে গেছেন। মুস্তাফিজ তাসকিনরা সেই ক্ষেত্রে একটু ব্যতিক্রম, তারপরেও তাদের একটা বেশ অফ ফর্মের সময় গিয়েছে, কিন্তু নাহিদ রানা শুরু থেকে এসেই তার যে প্রোগ্রেসটা তিনি ধরে রেখেছেন এবং অ্যাথলেটিসিজম যেটা আমরাকে বলি সেইটাই তার মধ্যে দেখা গেছে। এবং শন টেইট তাকে নিয়ে এর আগের সিরিজে বলেছেন যে গ্রেট অ্যাথলেট নাহিদ রানা, তাকে নিয়ে আসলে আপনার অভিব্যক্তি কেমন? প্রথম বিষয়টা হলো যে আমি কারোর সাথে কোনো তুলনায় যেতে রাজি নই। নাহিদ রানা আমাদের মুস্তাফিজ বা তাসকিন হয়ে উঠবেন কিনা, বা মাশরাফির মতো হয়ে উঠতে পারেন কিনা, বা পেস বোলিংয়ে অন্যদেরকে ফলো করবেন কিনা, বা অন্যদের মতো হতে পারবেন কিনা, আমি এই তুলনায় যেতে রাজি নই। নাহিদ রানা নিজেই জানেন তাকে কি করতে হবে, এবং তিনি খুব বেশি যে অভিজ্ঞ তা কিন্তু না, কিন্তু এত কম সময়ের মধ্যে তিনি যেভাবে ইন্টারন্যাশনাল ক্রিকেটে নিজেকে মেলে ধরতে পেরেছেন এবং অ্যাডাপ্টেশন ক্ষমতাটা তার এত সুন্দর হয়েছে যে তিনি 3 ফরম্যাটে খুব ভালো পারফর্ম করতে পারছেন। এবং এটা আমার জন্য আমার জন্য জেনে খুব ভালো লাগছে যে খুব পজিটিভ একটা সাইন যে বাংলাদেশের একজন পেস বোলারকে নিয়ে অন্যান্য দলের ব্যাটসম্যানরা নতুন করে এক ধরনের চিন্তাভাবনা শুরু করছে যে তাকে হাউ দে হ্যাভ টু হ্যান্ডেল হিম। এটা খুবই পজিটিভ একটা সাইন, এবং এই সাইনটাই বোঝা যাচ্ছে যে বাংলাদেশের পেস বোলারদের নিয়ে যে একটা বৈপ্লবিক পরিবর্তনের চিন্তাটা করেছিল ক্রিকেট বোর্ড, সেই বৈপ্লবিক পরিবর্তনের কিছুটা সুফল আমরা পেতে অন্তত শুরু করেছি। বাট দিস ইজ দ্য স্টার্ট, দিস ইজ দ্য বিগিনিং, এটাকে ধরে রাখতে হবে। এখনই আপনি এটার মধ্যে যদি সুখ খুঁজে মনে করেন যে আমরা অনেক কিছু পেয়ে গিয়েছি, এটা তাহলে হবে না। এই পারফরমেন্স, নাহিদ রানার যে পারফরমেন্স, সেটা আমি মনে করি যে সেটা পারফরমেন্সটা আরও 1 বছর বা 2 বছর কন্টিনিউশন করতে হবে। একটা দুটো সিরিজ না, বা একটা দুটো ম্যাচে কাউকে দেখে আপনি রাতারাতি তারকা বানিয়ে দেওয়াটার কোনো মানে হয় না। তাকে অব্যাহতভাবে ধারাবাহিকভাবে পারফরমেন্সটা করতে হবে, এবং এই পারফরমেন্সটা তিনি যদি আজকে তাকে নিয়ে পাকিস্তান দল যেভাবে কথা বলছে ঠিক একই রকমভাবে আগস্টে যখন অস্ট্রেলিয়ার সাথে যে টেস্ট ম্যাচ শুরু হবে আমাদের, তখন যদি অস্ট্রেলিয়ার এই ধরনের একই চিন্তা করে, তখন আপনি বুঝবেন যে ইয়েস, হি ইজ ইন রাইট ট্র্যাক। তারপরও আমি মনে করি যে তিনি যে গতিতে বল করছেন এবং যে বুদ্ধিমত্তার সঙ্গে বোলিং করে যাচ্ছেন এবং যেভাবে উইকেট পেয়ে যাচ্ছেন বা সাফল্য পেয়ে যাচ্ছেন, একদম হি ইজ ইন রাইট ট্র্যাক। একটাই দুশ্চিন্তা শুধু, সেটা হলো যে তিনি যেন ইনজুরি মুক্ত থাকতে পারেন। কারণ 3 ফরম্যাটের ক্রিকেটে যখন আপনি বেশি মাত্রায় খেলবেন, ওভার ক্রিকেট, এক্সেস ক্রিকেট কিন্তু আপনি একজন পেস বোলারের জন্য কখনোই সুফল বয়ে আনে না। সংক্ষিপ্ত আকারে জানতে চাই, অমিত হাসানকে স্কোয়াডে নেওয়া হয়েছে, বর্তমান নির্বাচক প্যানেলকে আসলে আপনি কিভাবে দেখছেন? তারা নতুন প্লেয়ারদেরকে কিন্তু স্কোয়াডে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে। না, অমিত হাসানকে দলে নেওয়া হয়েছে এক অর্থে কিন্তু বিকল্প একজন উইকেট কিপার হিসাবে, যেহেতু উইকেট কিপার 2 জন রয়েছেন, মুশফিক রহিম রয়েছেন এবং লিটন দাসও রয়েছেন এখানে। তবে আমার মনে হয় না যে মুশফিক রহিম উইকেট কিপিং করবেন, লিটন দাসই উইকেট কিপিং করবেন, কিন্তু তারপরে একজন বিকল্প উইকেট কিপার হিসাবে তাকে নেওয়া হয়েছে। এবং আমি মনে করি যে ইটস এ গুড চয়েস, কোনো সন্দেহ নেই। এই ধরনের তিনি যদি সুযোগ পান এবং সেই সুযোগটা যদি কাজে লাগাতে পারেন, তাহলে খুবই ভালো হবে। এবং ঘরোয়া ক্রিকেটেও তিনি খুব ভালো পারফরমেন্স করেছিলেন, তো তার এই অন্তর্ভুক্তিটাকেও আমি খুবই পজিটিভ সাইন হিসেবে দেখছি। তবে একটা বিষয়, একটু অভিযোগ আমার রয়েছে, সেটি হলো যে আগের সিরিজে হাসান মুরাদ খেলেছিলেন, যে স্পিনার হিসেবে তিনি খেলেছিলেন, এবং তিনি সেই সিরিজে 2 ম্যাচে সব মিলিয়ে 12 উইকেট পেয়েছিলেন, কিন্তু এই সিরিজে তিনি রহস্যজনকভাবে খেলছেন না। সো এটা একটা, আগের সিরিজে 12 উইকেট পাওয়া একজন বোলার যদি পরের সিরিজের সুযোগটা না পান, তখন তার মধ্যে এক ধরনের আক্ষেপ আসবে যে আমি কেন নেই, আমি তো ভালো পারফরম্যান্স করেছিলাম। নাইম ইসলামরা বলেছিলেন যে কোনো প্লেয়ার বাদ গেলে তার জন্য মানে একটা প্রপার এক্সপ্লেনেশন তারা দেবে, কিন্তু এই ক্ষেত্রে সেই ক্ষেত্রে ব্যতিক্রম হয়েছে। দর্শক, ফিরবো টেস্ট মিশন নিয়ে আরও আলোচনায়, তবে এই মুহূর্তে একটা বিরতি নিচ্ছি। বিরতির পর আরও একবার ফিরলাম, আর আলোচনা করছিলাম ফেডারেশনের আমলনামা ও টেস্ট মিশন নিয়ে। টেস্ট ক্রিকেটের কথাই বলছিলাম কাসের ভাইয়ের সাথে। বাংলাদেশ এখন বর্তমান টেস্ট র্যাঙ্কিং 9 নম্বরে এবং পাকিস্তান 6 নম্বরে রয়েছে। বেশ পয়েন্ট রেটিংয়ের ব্যবধানও বেশ, তবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় এই পয়েন্ট বা র্যাঙ্কিংগুলো, রেটিং পয়েন্টগুলো অবশ্যই আলোচনায় থাকবে। এবং বেশ ভালো একটা দল নিয়ে কিন্তু পাকিস্তান এসেছে। বাবর আজমের মতো অভিজ্ঞ ক্রিকেটার আছেন, তারপরে মেজবা আছেন, এবং একই সঙ্গে শাহিন শাহ আফ্রিদির কথা বলতে পারি। আর যদি আব্বাস আলী তিনি আছেন, পেস বোলার খুররাম শাহজাদ রয়েছেন। সব মিলে বাংলাদেশের জন্য আসলে এই টেস্ট সিরিজটা কতটা চ্যালেঞ্জিং হতে যাচ্ছে? বাংলাদেশের তুলনায় পাকিস্তানের জন্য বেশি চ্যালেঞ্জিং হবে, কারণ পাকিস্তানের মাটিতে বাংলাদেশের কাছে সর্বশেষ টেস্ট সিরিজে হেরে এসেছে, এবং তাও কিভাবে 2-0-তে হোয়াইট ওয়াশ। একেবারে টানা 2 ম্যাচে একই ভেন্যুতে খেলা হয়েছিল, এবং বাংলাদেশ বেশ কমান্ডিং পজিশনে থেকে সেই ম্যাচটা জিতেছিল। এবং সেই সিরিজে বাংলাদেশের যারা ভালো পারফর্মার ছিলেন,
মুশফিক ভালো ব্যাটিং করেছিলেন, আপনি লিটন দাস এক্সেলেন্ট একটা সেঞ্চুরি করেছিলেন, আর দুর্দান্ত আরেকটা সেঞ্চুরি করেছিলেন আপনার মেহেদী মিরাজ। তাদের একটা পার্টনারশিপ হয়েছিল, 200+ একটা পার্টনারশিপ হয়েছিল, এবং সেই ধরনের পারফরমেন্স যদি তারা আবার এখানে দেখাতে পারেন তাহলে আমি মনে করি যে দেশের মাটিতেও বাংলাদেশ পাকিস্তানকে হারানোর ক্ষমতা বা সক্ষমতাটুকু রাখে। বিদেশে তাদের মাটিতে হারাতে পারলে এখানে নয় কেন, এবং একই দল তো প্রায়, প্লাস আপনি এই কন্ডিশনের সঙ্গে বাংলাদেশ বেশি পরিচিত। তার চেয়েও বড় বিষয়, বাংলাদেশ দল এখন ভালো ফর্মে রয়েছে। T20 এবং ওয়ানডে সিরিজে খেলা যে দল, যে প্লেয়াররা রয়েছেন যারা টেস্ট টিমে খেলছেন, তারাও বেশ ভালো ফর্মে রয়েছেন। সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে পাকিস্তানের জন্য এই সিরিজটা বড় চ্যালেঞ্জিং পুরোটা হবে। তবে পুরো পাকিস্তান দলের তুলনায় আমি মনে করি যে দুজনের জন্য খুব চ্যালেঞ্জিং এই সিরিজটা। সেটা হলো যে দুই সিনিয়র ক্রিকেটার, তাদের একজন বাবর আজম, যাকে ছবিতে আমরা দেখতে পাচ্ছি এখন। বাবর আজমের জন্য সবচেয়ে কঠিন জিনিসটা হবে কি কারণটা আমি বলি, সেটা হলো যে তিনি পাকিস্তানের হয়ে এই মুহূর্তে কিন্তু আপনার ওয়ানডে এবং T20-তে খেলেন না। একটা ফর্মেটে শুধুমাত্র তিনি সুযোগটা পাচ্ছেন, সেটা হলো যে টেস্ট ক্রিকেটে, এবং সেই ফর্মেটে তার পারফরমেন্স কিন্তু খুব একটা ভালো না। আপনি তার পেছনের 5টা ম্যাচ যদি হিসাব করেন, সেখানে দেখবেন যে তার কোনো সেঞ্চুরি নেই। প্রপার ব্যাটসম্যান হিসেবে দলে খেলেন, যার কাজ শুধুমাত্র ব্যাটিং করা, কিন্তু পেছনের 5টা ম্যাচের 10টা ইনিংসে তার সেঞ্চুরি নেই। এমন একজন অফ ফর্মে থাকা ক্রিকেটার এসে যখন এখানে খেলবেন, বাংলাদেশে খেলবেন, এবং সেখানে তিনি যদি ভালো পারফর্ম করতে না পারেন, ক্যাপ্টেন্সিও তার নেই, একসময় তাকে কিন্তু। তাহলে কি পাকিস্তানের এই টেস্ট দলের সবচেয়ে বড় চমক সরফরাজ আহমেদ, কোচ হিসেবে যিনি দায়িত্ব নিয়ে এসেছেন, এবং এটা নিয়ে পাকিস্তানে আসলে অনেক বেশি সমালোচনা হচ্ছে। আইসিসি যেই চ্যাম্পিয়নশিপ জিতিয়েছিলেন পাকিস্তানকে, সেই তিনি উইকেটের পেছনে উইকেট রক্ষকের ভূমিকায় ছিলেন, এবার কোচের ভূমিকায় চলে আসছেন। বাংলাদেশের এই সিরিজটা তার জন্য প্রথম পরীক্ষা, সেই পরীক্ষা তিনি পাস করতে পারবেন। রাইট, অবশ্যই বড় ধরনের একটা, যেহেতু তার নতুন ভূমিকা তৈরি এসেছেন, এর আগেও তিনি সফল হয়েছিলেন, কিন্তু নতুন করে আবার যখন তিনি দায়িত্বে এসেছেন এখানে, আমার মনে হচ্ছে যে তার জন্য একটা বড় চ্যালেঞ্জিংয়ের বিষয়টা হবে। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জিংয়ের বিষয়টা যেটা বলছিলাম যে বাবর আজমের জন্য হবে। এই সিরিজে তিনি যদি ভালো পারফর্ম করতে না পারেন, তাহলে হয়তো টেস্ট দল থেকেও বাদ পড়ার এক ধরনের আশঙ্কা তার সামনে কিন্তু ঝুলছে। সো সেই সমস্যাটাও তিনি জেনেই এই সিরিজে খেলতে এসেছেন। সো বাবর আজম বাংলাদেশ দলের জন্য বড় চ্যালেঞ্জিংয়ের বিষয় হবেন, কারণ তার অভিজ্ঞতা খুব ভালো। একদমই ঠিক তাই। এবং এছাড়াও বাংলাদেশের ব্যাটারদেরকে চ্যালেঞ্জ জানাতে পারেন হাসান আলী, শাহিন শাহ আফ্রিদির মতো অভিজ্ঞ বলার যেহেতু রয়েছেন। অসংখ্য ধন্যবাদ কায়সার ভাই আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, ফেডারেশনের আমলনামার যে কথা বলছিলাম, সেখানে স্বজনপ্রীতি বা অনিয়মের যে প্রসঙ্গগুলো, সেখান থেকে ফেডারেশনগুলো বেরিয়ে আসবে। এনএসসি তাদের যেই অভিভাবকত্ব, সেটা সঠিকভাবে প্রমাণ করবে সঠিক দিক নির্দেশনা দিয়ে, সেটাই আমরা প্রত্যাশা করব। পরবর্তী পর্বের জন্য আমন্ত্রণ রইল। আজকে এই পর্যন্তই।